হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প নারী, পর্ব ৩। লেখিকা মাহফুজা মনিরা। এরা কি মানুষ? মানুষ হলে কিভাবে পারে এসব করতে? আমি ওই মেয়ে আনবো না। ওই রকম পরিবারের সাথে কোনো সম্পর্ক করার ইচ্ছা আমার নাই। বেলি বেগম গর্জে উঠে বললেন কথাগুলো। কথা শেষ করে অতসীর কপালের কাটা জায়গাটায় হাত বুলিয়ে দিলেন। কষ্টে তার দু চোখ পানি চলে এলো। অরণ্য থম ধরে বসে আছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। অতসী অনুরোধ করে পরেও সে নিজেকে সামলাতে পারেনি। প্রিয়াকে ইচ্ছে মতো বকেছে। প্রিয়ার মন এত নিচে কিভাবে নামলো তা নিয়ে অনেক কথা শুনিয়েছে। প্রিয়ার মাধ্যমে জহির ইসলাম জেনেছেন যে অতসীর সঙ্গে অরণ্যের দেখা হয়েছিল, আর এই জন্য অতসীকে এভাবে মেরে ঘর থেকে বের করে দিল। ছি! দিবা ক্ষীণ কণ্ঠে বলে, এত নোংরা মানুষ আমি আমার জন্মেও দেখিনি। এ তো আমার শ্বশুরবাড়ি থেকেও খারাপ লোকজন। রফিক সাহেব রুমে ঢুকলেন। রাগী গলায় বললেন, এই মেয়েকে কোত্থেকে তুলে আনছো অরণ্য? জহির ভাই জানলে রাগ করবে, কিন্তু একে যেখান থেকে আনছো সেখানে রেখে আসো। রফিক সাহেব ধরেই নিলেন অরণ্য এক্ষুনি ছুটে গিয়ে অতসীকে ফেলে দিয়ে আসবে। অরণ্য খুব বাধ্য ছেলে, বাবার আদেশেও অমান্য করতেই পারে না। কিন্তু এবার ঘটনা ঘটল উল্টোটা। অরণ্য কিছু নিচু গলায় জবাব দিল, অতসী এখানেই থাকবে, কোথাও যাবে না। কি বললে তুমি? যা শুনলে তাই বললাম। যে লোক নিজের মেয়ের সঙ্গে এমনটা করতে পারেন সে কি মনে করবে বা কি ভাববে তাতে আমার কিছু আসে যায় না। রফিক সাহেব হতভম্ব গলায় বললেন, অতসী ওনার মেয়ে? হ্যাঁ, বড় মেয়ে। কে বলেছে এই কথা? অতসীই বলেছে। রফিক সাহেব ক্ষণকাল চুপ থেকে বলেন, আর তুমি বিশ্বাস করলে? এই মেয়ে তো মিথ্যাও বলতে পারে। তাহলে প্রিয়াও মিথ্যা বলেছে? প্রিয়া তো স্বীকার করেছে যে অতসী ওর সৎ বোন। রফিক সাহেব তারপরেও একরোখা গলায় বলেন, এত কিছু জানি না। তোমার কথাতে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেছি। তোমার কথার মূল্য রাখছি। এখন আমার কথার মূল্য তুমি রাখবে আশা করি। অরণ্য গলার স্বর শক্ত করে বলল, মাফ করবেন বাবা, আমি আপনার কথা রাখতে পারছি না। এরকম অসহায় একটা মেয়েকে রাস্তায় ফেলে দেওয়ার মতো শিক্ষা আপনি আমাকে দেননি। রফিক সাহেব আগুন দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন। অতসী ঘুমে কাতর, তবুও চিল্লাচিল্লিতে সে হালকা নড়ে ওঠে দেখে বেলি বেগম ধমকের সুরে রফিক সাহেবকে উদ্দেশ্য করে বলে, এখানে দাঁড়িয়ে পেঁচাল লাগাইছো কিসের জন্য? যাও তো, মেয়েটা ঘুমাচ্ছে। রফিক সাহেব কড়া গলায় কয়েকটা কথা বলতে গিয়েও থেমে যান। সকাল হোক, এত রাতে ঘরবাড়ি মাথায় তোলার কোনো প্রয়োজন নেই। রফিক সাহেব চলে যেতেই দিবা অরণ্যের পিঠ চাপড়ে দিয়ে বলে, বাবা, বিলাই থেকে বাঘ হলি কবে? অরণ্য বিরক্ত নিয়ে বলল, ডন্ট ফান। ঠিক আছে ঠিক আছে, কাজের কথা বলি। একটা ডাক্তার ডেকে আনা উচিত নয় কি? মেয়েটার অবস্থা দেখেছিস? বেলি বেগম বললেন, গায়ে খুব জ্বরও। অরণ্য ভুলেও গিয়েছিল ডাক্তার ডাকার কথা। তার এক বন্ধু আছে, নাম আমিন। সে পেশায় একজন ডাক্তার। অরণ্য দ্রুততার সাথে তাকে ফোন করে আসতে বলল। তানমনা ইসলাম মুখ কিরমির করে বললেন, বলেছিলাম না আমার মেয়ের কপাল খেয়ে ছাড়বেও, দেখলে তো। জহির ইসলাম আশ্বাস দিলেন, আহ, বিয়ে তো ভাঙেনি এখনো, তাই না? আর ওকে তো বের করেই দিয়েছি। আর জীবনেও ঘরে উঠতে পারবে না ও। যদি কখনো দুয়ারের সামনে দেখো
ওর ঠ্যাং ভেঙে দেবে। ওরকম খানকির কোনো দরকার নেই। ওর মাটার সঙ্গে ওকে পাঠিয়ে দিত। কেন রাখছিল নিজের কাছে? ওখানে তো ভুল করছি আমি। কেন যে পাঠাইনি ওকে? আসলে তখনও ছোট ছিল তো, তাই একটা মায়া ছিল। ভাবছিলাম আমার কাছে ভালো থাকবে। বেশি ভাবতে যাও কেন? এখন ফল বোঝো। থাক, বাদ দাও। রাত কম হয়নি, ভাত খাওয়া হবে না? তানমনা ভারী নিঃশ্বাস ছেড়ে বললেন, দাঁড়াও, ভাত দেই। প্রিয়া উবু হয়ে নিজের ঘরে শুয়েছিল। তানমনা ইসলাম মেয়ের ঘরে উকি দিয়ে বললেন, এভাবে মরার মতো পড়ে আছিস কেন? আয়, খেতে আয়। প্রিয়া বলল, খাবো না। কেন? আমাদের সব ঝামেলা তো গেছে। তাহলে আবার মন খারাপ করে আছিস কেন? অরণ্য ফোন ধরছে না মা, আর নেটেও নাই। হয়তো অন্য কাজে ব্যস্ত আছে। যখন ফ্রি হবে তখন তো দিবেই ফোন। তাতে এত মন খারাপের কি আছে? তুমি বুঝবে না। তুমি যাও তো, আমাকে একা থাকতে দাও। খাওয়া নিয়ে জ্ঞানর জ্ঞান করবে না, খবরদার। তানমনা ইসলাম জোর করলেন না। প্রিয়া এমন জেদি মেয়ে, সে একবার যেটা ঠিক করে সেটাই করে ছাড়ে। আমিন আশ্বস্ত গলায় বলল, চিন্তা করিস না, মেয়েটা ঠিক হয়ে যাবে। আমি পেইন কিলার ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। পারলে কাল একবার আমার চেম্বার নিয়ে আসিস। ওর ক্ষতগুলো ড্রেসিং করে দেব। এখন তো ড্রেসিংয়ের জিনিস নিয়ে আসিনি। অরণ্য বলল, আচ্ছা, কাল নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, মেয়েটাকে? প্রিয়ার বড় বোন। প্রিয়ার বড় বোন? কই, আমাকে তো প্রিয়া কোনো দিন বলেনি যে ওর বড় বোন আছে। আমাকেই বলেনি, তোকে আর কি বলবে? মানে কি? অরণ্য দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অনেক কথা দোস্ত, অন্যদিন বলবো, আজ ভালো লাগছে না। আমিন অরণ্যের কাঁধে হাত দিয়ে বলল, যখন ইচ্ছে হবে বলিস। আজ আসি তাহলে। আমাদের গাড়িটা তোকে পৌঁছে দেবে। ধন্যবাদ বন্ধু। আমিনকে বিদায় জানিয়ে অরণ্য রুমে আসে। দিবা নেই। তার ছেলের ঘুম ভেঙেছে বিদায় সে তার ছেলের কাছে গেছে। বেলি বেগম অতসীর পাশে বসে ঝিমাচ্ছে। অরণ্য ডাকে, মা। বেলি বেগম লাফিয়ে উঠলেন, নিজেকে ধাতস্থ করে বললেন, বল। তুমি ঘুমাও মা, মেয়েটা একা থাকবে। একা আর কই, আমি আছি তো। আপাও চলে আসবে ছোটন ঘুমালে। তুমি যাও মা, তোমার চোখ লেগে আছে। বেলি বেগম হাই তুলে চলে গেলেন। অরণ্য বেলা বেগমের জায়গা দখল করে বসল। তারপর তাকালো অতসীর দিকে। অতসীর ঠোঁটের কিনারায় নীল কালো কালশিটে। ঘুমের মধ্যেও ঠোঁট নড়ছে হালকাভাবে। হয়তো মেয়েটা কোনো স্বপ্ন দেখছে। কিন্তু সেই স্বপ্নটা কি সুখের নাকি দুঃখের স্বপ্ন? যে মেয়ের বাস্তব জীবন এমন, তার স্বপ্নের দুঃখেরাই আসে বেশি। এই কথা ভেবে অরণ্য পুনরায় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অতসীর হাত থেকে ফোন পড়ে যাওয়ার পর অরণ্য একাধারে হ্যালো হ্যালো করতে থাকে। কিন্তু ওপাশ থেকে সাড়া না পেয়ে ফোন কেটে আবার ফোন দেয়। এবার অতসীর গলা বদলে একজন অপরিচিত ভদ্রলোকের গলা পাওয়া যায়, যিনি জানায় অতসী নামের মেয়েটা ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। অরণ্য দ্রুত ঠিকানা জেনে গাড়ি নিয়ে সেখানে চলে যায় আর অতসীকে নিজের বাসায় নিয়ে আসে। অতসীর শারীরিক কন্ডিশন দেখে অরণ্যের এত রাগ ওঠে, সে পারে না এক্ষুনি প্রিয়ার বাবাকে কয়েকটা উল্টোপাল্টা কথা শুনিয়ে দিয়ে আসে। তার মধ্যে মানবিক বোধ আছে, সে তো অমানুষ না। অরণ্যের চিন্তার সুতো কাটে ফোনের আওয়াজে। এবার অরণ্যের অন্য একটা নাম্বারে ফোন দিয়েছে প্রিয়া। অরণ্য একরাশ বিরক্তি নিয়ে ফোন ধরে। ওপাশ থেকে প্রিয়ার আহ্লাদি গলা শোনা যায়, আমার বাবুটা এখনো রাগ আমার উপর? এতবার ফোন দিলাম, ধরলে না, নেটও নাই। আচ্ছা জান, সরি, আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে বোনকে প্রপার সম্মান করব, প্রমিস। অরণ্য চুপ করে থাকে, কোনো কথা বলে না। আসলে তার কথা বলতে ইচ্ছে করছে না। প্রিয়া ক্ষণকাল পর আবার বলে ওঠে, ও জান, কথা বলো। সরি বললাম তো।
অরণ্য গলার স্বর কঠিন করে বলল, স্বাভাবিকভাবে কথা বলা যায় না? গদগদভাবে ধরা কথা বলবা না প্লিজ। প্রিয়ার মেজাজ গরম হয় অরণ্যের কথায়, কিন্তু রাগটা অপ্রকাশিত রেখে সে স্বাভাবিকভাবে বলল, আচ্ছা সরি এগেইন। তোমার সাথে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। কি? আমি তোমাকে আর বিয়ে করতে চাই না প্রিয়া। প্রিয়ার মাথায় যেন বাজ পড়ল অরণ্যের কথা শুনে। সে অস্ফুট স্বরে কীরকম একটা শব্দ করলো যেটা অরণ্য বুঝতে পারল না। তাই বলল, কি বলতেছো ক্লিয়ার করে বলো। প্রিয়া প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, এটা কি বলতেছো তুমি? বিয়ে করতে চাও না মানে? আমি বললাম তো অতসীকে সম্মান করব, ওর সাথে আর খারাপ বিহেভ করব না, তারপরে ওইটা বললে তুমি? সরি প্লিজ, সরি সরি। অরণ্য চট করে প্রশ্ন করলো, তোমার বোন কই? প্রিয়ার সঙ্গে সঙ্গে মিথ্যে বলল, ঘুমাচ্ছে। মিথ্যে বলার সময় প্রিয়ার গলা অবধি কাঁপল না। অরণ্যের ঠোঁটে বিদ্রুপ খেলা করছে। সে ঠাট্টার সুরে বলল, ও তোমার পাশেই নাকি? পূর্বের ন্যায় ফের মিথ্যে প্রায়। তাকে ডাকো, কথা আছে ওনার সাথে। প্রিয়া এবার আমতা শুরু করলো, আপু তো ঘুমাচ্ছে, সকালে কথা বলো। সকালে কই পাবা তাকে? অত সে আর কখনো তোমাদের বাসায় যাবে না। প্রিয়া চমকে গেল অরণ্যের কথায়। প্রিয়া কিছু প্রশ্ন করার আগেই অরণ্য বলল, অতসী আমার কাছে। তুমি তোমার বাবাকে বলো ওর সঙ্গে যেটা করেছো একদম ঠিক করনি। তোমার মতো মানুষের সাথে কথা বলার ইচ্ছাটাই মরে গেছে, বিয়ে তো দূরের কথা। প্রিয়া কাঁপা কাঁপা গলায় বলল, ও তোমাদের বাসায়? হ্যাঁ আমার বাসায়। আমার পাশে? কোনো সমস্যা? প্রিয়া বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। সে হঠাৎ কিছু বলতে পারল না, চুপ থেকে ধাক্কাটা সামলে নিল। বলল, আমাকে ক্ষমা করা যায় না? অরণ্য চিৎকার করে বলল, না যায় না। তোমার মতো মেয়ে ক্ষমার যোগ্যই না। একবার অতসীর জায়গায় নিজেকে বসিয়ে দেখেছ? তাহলে বুঝতা অতসীর কষ্টটা। আর শোনো, আমি আর একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আমি অতসীকে বিয়ে করব, ওর কষ্টগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব, ওকে সুখে রাখব। প্রিয়া পাগলের মতো বলল, অরণ্য স্টপ, একদম আমার নাম ধরে ডাকবে না। তোমার আসল রূপ আমার চেনা হয়ে গেছে। গুড বাই। অরণ্য ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখে। প্রিয়া অনেকবার অরণ্যের নাম্বারে ফোন দেয়, প্রতিবার নাম্বার বন্ধ। প্রিয়া চিৎকার করে কেঁদে ওঠে। তার চিৎকার শুনে জহির ইসলাম, তানমনা ইসলাম দৌড়ে আসেন। তানমনা ইসলাম উদ্বিগ্ন নিয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে, কি হয়েছে? প্রিয়া ঝাঁপিয়ে পড়ে জহির ইসলামের বুকে। অরণ্যের বলা সবগুলো কথা কেঁদে কেঁদে বলে। সব শুনে জহির ইসলামের মাথায় রক্ত চড়ে যায়। যে দাঁত কিরমির করে বলে, যে জন্ম দিতে পারে সে মৃত্যু দিতে পারে। আগামীকাল ওই মাগির কলিজা আমি ছিঁড়ব। তুই কি সারা রাত জেগে থাকবি? দিবার কথার প্রত্যুত্তরেও অরণ্য বলল, তোমার সঙ্গে জেগে থাকলে প্রবলেম? প্রবলেম কিসের? তাহলে জেগেই থাকি। ছোটন ঘুমিয়েছে? অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। দিবা হাতের উল্টো পাশ দিয়ে কপালের ঘামগুলো মুছল। অরণ্য বলল, আপু তোমার জীবন কি থমকে থাকবে আর আগাবে না? দিবা পোস্টের মানে বুঝেও না বোঝার ভান করে বলল, মানে কিসের কথা বলছিস? আমার জীবন থমকে আছে নাকি? দিবা অস্পষ্টভাবে ভাসল। অরণ্য দিবাকে শক্ত গলায় বলল, একদম কথা উড়িয়ে দিবা না। তুমি খুব ভালো করে জানো আমি কি বিষয়ে বলছি। দিবার হাসি মিলিয়ে যায়। সে মলিন মুখে একটুক্ষণ চুপ থেকে বলে, মনের মানুষ নাই তো? খুঁজে দেখো, ইচ্ছে করে না। কি এমন বয়স হয়েছে তোমার যে ইচ্ছে করে না? আমি ভালো ছেলে দেখি। না রে, বিয়ে শাদী আর ভালো লাগে না। একটা নারীর জীবনের পূর্ণতাই তো বিয়ে। সেটা থেকে তুমি নিজেকে বঞ্চিত করছো। কই বঞ্চিত করলাম? আমারও বিয়ে হয়েছিল, আফসোস বিয়েটা টেকেনি। তাতে কি? আর শোন, ভুল বললে, একটা মেয়ের জীবনের পূর্ণতা হলো মাতৃত্ব, সেটা আমি পেয়েছি, আর কিছুর দরকার নাই। তবু আপু এভাবে তোমাকে দেখতে ভালো লাগে না। ভালো না লাগলে চোখ বন্ধ করে থাক আপু। অরণ্যকে ধমক দিয়ে চুপ করালো দিবা।
মায়ের মতো জ্ঞান জ্ঞান লাগাইছিস কে জন্য? আমি কি তোদের অন্ন ধ্বংস করছি? আমাকে তাড়াতে চাচ্ছিস কেন? ছি, কি যে বলো না। তাহলে একদম চুপ থাকবি, একটা কথাও শুনতে চাই না। আমার কপালে আর বিয়ে শাদী নাই। দানিশকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই, ওকে মানুষের মতো মানুষ করতে চাই। অরণ্য বলল, আমি তোমার পাশে আছি আপু। দিবা প্রসঙ্গ পাল্টাতে বলল, এ মেয়েটার কী করবে? রাতটা না হয় এখানে থাকলো, তারপর আব্বু যা লাগাইছে মনে হয় না কাল আর থাকতে দিবে। তুই কি ওর পরিবারের সঙ্গে কথা বলে দেখবি? থানা পুলিশের ভয় দেখাতে পারিস? অরণ্য জবাবে বলল, যে লোকের বুকে দয়া মায়া নেই সে কোনো কিছুর পরোয়া করবে না, লাভ নাই। ওখানে গেলে এ মেয়ে মারা যাবে, তাহলে কি করবে? অরণ্য ঠান্ডা গলায় সাবধানে আসল কথাটা পারে। আপু, আমি যদি অতসীকে বিয়ে করি তুমি রাগ করবা? দিবা চমকে গেল অরণ্যের কথায়। এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় বলল, কি বলতেছিস তুই? এভাবে কথা বলতেছো কেন? আব্বু, তোর এই কথা শুনলে ঘরে কুরুক্ষেত্র করে ফেলবে। ফেলুক, কেন জানি এই মেয়ের অসুখের ঊর্ধ্বে অন্য কিছু ভাবতে ইচ্ছে করে না আপু। দিবা অরণ্যের কপালে হাত দিল। তোর গায়ে জ্বর এলো নাকি? কী সব আবোল তাবোল বলছিস? আমি একদম ঠিক আছি। অরণ্য, তুই কিন্তু অনেক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছিস। জানি আজীবন তো নর্মাল সিদ্ধান্ত সাধন করলাম, এবার একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত সাধন করে দেখি। আব্বু কিন্তু অনেক ঝামেলা করবে। করুক না পা, তাতে কি? তুমি কি পাশে থাকবে না? দিবা দ্যাব দ্যাব করে অরণ্যের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর লম্বা করে একটা দম ছেড়ে বলল, থাকবো। আপা, তুমি কিন্তু বলেছিলে রূপবতী মেয়ের থেকে মায়াবতী মেয়েরা সংসারের জন্য পারফেক্ট হয়। বলছিলাম। দিবা ঘুমন্ত অতসীর দিকে তাকালো, কি যেন ভেবে বলল,